তাহলে আগের ভিডিওতে আমি বলেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা এই ব্যাপারে, এই তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়ে আগের দিন আমি ভিডিওতে কথা বলেছি। তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ কি ছিল বলেছিলাম? তড়িৎ ঋণাত্মকতা এটা কিন্তু একটা রিলেটিভ প্রপার্টি, এটা কিন্তু আমরা কম্পেয়ার করি, এটা পরমাণুর নিজস্ব অ্যাবসলিউট ভ্যালু নয়, এটা কিন্তু একটা রিলেটিভ ভ্যালু, যেটা আমরা একেরটার সাপেক্ষে অপরের তুলনা করে বলি যে এর থেকে এর বেশি, এর থেকে এর কম। যার ইলেকট্রন জোড়, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, তার ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতা বেশি হবে। তো ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা যেটা ছিল সেটা হচ্ছে একটা ক্ষমতা বা প্রবণতা। আজকে যেটা নিয়ে ক্লাস হবে সেটা হচ্ছে ইলেকট্রন এফিনিটি, বা যাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন নেগেটিভিটি ওর ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা ছিল, আর ইলেকট্রন অ্যাফিনিটি ওর ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা। দুটো কিন্তু আলাদা, দুটোর মধ্যে একটু গুলি যায়, তাই আমি একদম শেষে, ভিডিও শেষে দুটোর মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা বলে দেবো। আমি লিখেছি এখানে ইলেকট্রন অ্যাফিনিটি যে সংজ্ঞাটা হয়, যে সংজ্ঞাটা লেখা আছে যে সর্বনিম্ন শক্তি স্তর অর্থাৎ গ্রাউন্ড স্টেটে স্থিত কোনো বিচ্ছিন্ন আইসোলেটেড, এই যে ধর্মটা এটা কিন্তু একটা আইসোলেটেড, একটা বিচ্ছিন্ন করার, একটা বিচ্ছিন্ন পরমাণুর হবে। বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে একটি অতিরিক্ত ইলেকট্রন যুক্ত করে পরমাণুটিকে এক একক নেগেটিভ চার্জবাহী গ্যাসীয় আয়নাতে পরিণত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই পরমাণুর ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলে। এটাই হচ্ছে আমাদের বইগত সংজ্ঞা, বইয়ের ভাষা। এবার একটু বুঝি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। সাপোজ আমি যদি একটা নিউট্রাল আইসোলেটেড যদি একটা গ্যাসীয় কণা নিই, তাই কি হতে হবে? নিউট্রাল এবং আইসোলেটেড। আমরা জানি যে সবসময় নিউট্রাল অবস্থায় পরমাণু স্থিত হয় না, পরমাণু সবসময় নিউট্রাল অবস্থায় স্থিত হয় না। অনেক সময় ও কি চায়? ইলেকট্রন গ্রহণ করতে। কেন? কারণ ইলেকট্রন গ্রহণ করলে ও স্থিত হয়ে যাবে, ও স্টেবল হয়ে যাবে। সাপোজ যদি এক্সাম্পল বলি ফ্লুরিনের, না ফ্লুরিনের কটা ইলেকট্রন আছে? না ফ্লুরিনের মধ্যে ইলেকট্রন আছে 2+7 অর্থাৎ 9টা। যদি ছবি আঁকি তাহলে এটা হচ্ছে ওর নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন আছে। ওর প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, আর পরের কক্ষপথে 7টা ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ও কি চাইবে? ও চাইবে সবসময় আরেকটা ইলেকট্রন নিতে, কারণ আরেকটা যদি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে ওর ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 2+8। আমরা জানি যে যদি দ্বিতীয় কক্ষপথে 8টে ইলেকট্রন থাকে তাহলে সে সব থেকে স্থিত, সব থেকে স্টেবল। তাই ফ্লোরিন চেঞ্জ সবসময় কি করতে, যে ও যাতে 8টি ইলেকট্রন নিতে পারে, ও ইলেকট্রন খোঁজার চেষ্টা করবে, যাতে ইলেকট্রনটা নিয়ে বসতে পারে। তা কি বোঝাতে চাইছি? বোঝাতে চাইছি এই যে পরমাণু সবসময় নিউট্রাল অবস্থায় স্থিত তা না। ফ্লোরিন কিন্তু এফ এর থেকে যদি F- অবস্থায় থাকে তাহলে ওর থেকে কিন্তু ও বেশি স্টেবল। F- কিন্তু এফ এর থেকে বেশি স্টেবল। তাহলে পরমাণু কি চায়? ইলেকট্রনকে দেখলে পরমাণু চায় যে আমি ইলেকট্রনটাকে নেব আমার স্টেবিলিটি গেইন করার জন্য। ঠিক আছে, সাপোজ এটা নিউক্লিয়াস, এইটা হচ্ছে সব থেকে শেষ কক্ষপথ, সর্ববহিঃস্থ কক্ষপথ যেটাকে বলে। সাপোজ যদি একটা ইলেকট্রন এখানে থাকে, এবার ইলেকট্রনকে দেখলে কি হবে? না, ইলেকট্রনকে দেখলেই পরমাণু ইলেকট্রনকে আকর্ষণ করবে, আর ইলেকট্রনকে যখন আকর্ষণ করবে তখন ওই ইলেকট্রনকে নিয়ে ওর যে সর্ববহিঃস্থ কক্ষপথ, সবার আউটার মোস্ট যে সেলটা আছে ওর যে সর্ববহিঃস্থ কক্ষপথ, ও চাইবে ওর সর্ববহিঃস্থ কক্ষপথ যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা ভ্যালেন্স সেল বলি, ওই ভ্যালেন্স সেলে নিয়ে এসে বসানোর চেষ্টা করবে। আর যখন ভ্যালেন্স সেল নিয়ে এসে বসাবে তখন না ও একটা এনার্জি রিলিজ করে, একটা একটা স্মল অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে। ওই যেই এনার্জিটা ও রিলিজ করলো ওই এনার্জিটাকেই বলে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে আবার বলছি ব্যাপারটা কি,
যে ইলেকট্রনকে যদি ফাঁকা অবস্থায় দেখতে পায় কোনো একটা নিউট্রাল, আইসোলেটেড এবং গ্যাসীয় কণা, তখন কি চাইবে? ও চায় ওই ইলেকট্রনটাকে নিজের নিজের মানে নিজের আউটার মোস্ট যে শেলটা সেই শেলে বসাতে চায়। অর্থাৎ ইলেকট্রনকে ফ্রিলি দেখলে কি করবে? ও ইলেকট্রনকে নিজের নিউক্লিয়াসের থেকে আকর্ষণ করার চেষ্টা করবে। এবার নিউক্লিয়াসের আকর্ষণ করলে ইলেকট্রনটা কোথায় গিয়ে বসবে? ইলেকট্রনটা গিয়ে বসবে হচ্ছে তার আউটার মোস্ট শেল বা তার ভ্যালেন্স শেলে, তার সরবস্থ কক্ষপথে। সেই সময় সরবস্থ কক্ষপথে বসলে ও সাম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে। ওই যেই অ্যামাউন্ট এনার্জিটা রিলিজ করে তাকেই বলে কি? তাকেই বলে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে পার্থক্য বোঝা যাচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি এবং ইলেকট্রন অ্যাফিনিটি। যে ইলেকট্রোনেগেটিভিটি ও ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতা, ওটা হচ্ছে আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতা, ঠিক আছে। বাট এটা ইলেকট্রন অ্যাফিনিটি ও নিজের সরবস্থ কক্ষপথে বসিয়ে দেয়। ও বসিয়ে দেওয়ার পরে যে এনার্জিটা রিলিজ করে, মানে সেই সময় যে এনার্জিটা রিলিজ করে, সেটা কি বলে? ইলেকট্রন অ্যাফিনিটি। তাই লিখেছি এখানে যে গ্যাসীয় পরমাণু সর্ববহিঃস্থ শক্তি স্তরে একটি অতিরিক্ত ইলেকট্রন যুক্ত করে পরমাণুটিকে এক একক নেগেটিভ চার্জবাহী গ্যাসীয় আয়নে পরিণত করলে। ব্যাপারটা কি হচ্ছে বোঝা একটুখানি। সাপোজ বললাম যেমন ফ্লুরিনের ক্ষেত্রে ও তো নর্মাল নিউট্রাল অবস্থায় ছিল। তা আমি যদি ওকে ইলেকট্রন দিই, তাহলে ইলেকট্রন দিলে ওর মধ্যে একটা ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাবে। ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে গেলে কি হবে? ও অ্যানায়নে পরিণত হবে। ও কিন্তু ওর থেকে বেশি স্টেবল, এফ মাইনাস কিন্তু এফ এর থেকে বেশি স্টেবল। আর স্টেবিলিটি গেইন করার জন্যই কিন্তু ইলেকট্রন নিয়েছে। আর যখন ইলেকট্রন নেবে ও সাম অ্যামাউন্ট অফ এনার্জি ছেড়ে দেবে, কিছুটা এনার্জিও ছেড়ে দেবে। ওই যেই এনার্জিটা ছেড়ে দেয় সেই এনার্জিটাকে আমরা কি বলি? আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে যদি ইলেকট্রন গেইন করে এই নিউট্রাল অ্যাটমটা, তখন কি হবে? তখন কিন্তু ও একটা অ্যানায়ন হয়ে যাবে। তাই লিখেছি এখানে যে পরমাণুটিকে এক একক নেগেটিভ চার্জবাহী, ও একটা নেগেটিভ চার্জ হয়ে গেছে। কেন হয়েছে? যেহেতু এক্সট্রা ইলেকট্রনটা গ্রহণ করেছে। তাই এই আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ অ্যামাউন্ট এনার্জিটা রিলিজ করছে, সেটাকে কি বলে? সেটাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি। তাহলে আশা করি ইলেকট্রন আসক্তি কি এটা বোঝা গেছে। এবার যদি এবার আমরা নেক্সট ফার্দার আরো আলোচনায় যাব। ওকে, তাহলে কি ব্যাপারটা আরেকবার দেখি। যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে আউটার মোস্ট শেল অফ ভ্যালেন্স শেল। যদি ইলেকট্রনকে দেখতে পায় তাহলে নিউক্লিয়াস ওকে আকর্ষণ করবে, আর আকর্ষণ করার ফলে ইলেকট্রনটা ওর সর্ববহিঃস্থ কক্ষপথ বা ভ্যালেন্স যে শেল আছে ওই ভ্যালেন্স শেলে গিয়ে বসে পড়বে। আর সেই সময় ও একটা সাম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে, কিছু পরিমাণ শক্তি বর্জন করবে। এবার যে শক্তিটা বর্জন করে তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে এই ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির নিশ্চয়ই কোনো একক আছে? অবশ্যই একক আছে। আমরা এর এককে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা কিলো জুল পার মোল, এই দুটো দিয়ে সাধারণত লিখে থাকি। এর ইউনিট হচ্ছে এই দুটো। এবার যদি তোমরা এরপরে ফার্দার 11-12 সায়েন্স নাও, তাহলে দেখবে এই ইলেকট্রন অ্যাফিনিটির সাথে আরো একটা শব্দ আমাদের পড়তে হয়। সেই শব্দটাকে বলে ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি এটা আমাদের 10-এ নেই, 11-এ আছে। এটা একটা তাপগতিবিদ্যার জনক একটা নাম, একটা থার্মোডাইনামিক নেম। ব্যাপারটা কি? এদের মধ্যে একটু পার্থক্য আছে, যদি এটা অরে লেখা থাকে যে ইলেকট্রন অ্যাফিনিটি অর ইলেকট্রন গেইন এনথালপি, কিন্তু এদের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আমি বোঝাচ্ছি উদাহরণ দিয়ে। সাপোজ এই এক্স একটা গ্যাসিয়াস অ্যাটম, ওকে যদি আমি ইলেকট্রন দিই, তাহলে ইলেকট্রন দিলে কি হবে? ইলেকট্রন দিলে
ও অ্যানায়নে পরিণত হবে, যে অ্যানায়নটা হচ্ছে এক্স মাইনাস। আর এই সময় ও একটা এনার্জি রিলিজ করবে, সেই এনার্জি রিলিজটাকে আমরা কি বলবো, ইলেকট্রন অ্যাফিনিটি। সাপোজ আমি বলছি 1। মনে রাখবে প্রথম ক্ষেত্রে যখন আমি ওকে ইলেকট্রন নিয়ে যাব, তখন কিন্তু পরমাণু নিজে থেকেই এনার্জি রিলিজ করবে। তো এই যে এনার্জি রিলিজ করছে, সাপোজ যদি আমি এক্সাম্পল বলি, সাপোজ বললাম ও 5 ইলেকট্রন ভোল্ট এই পরিমাণ এনার্জি ও রিলিজ করলো। তাহলে এই এনার্জিটা কিন্তু ও নিজে করেছে, এটা কিন্তু আমরা দিইনি, এই এনার্জিটা কিন্তু পরমাণু নিজে করেছে। এটা কি আমরা কি বলবো, ইলেকট্রন অ্যাফিনিটি। সো এই ক্ষেত্রে যে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা, সেই ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কিন্তু পজিটিভ হয়। দাদা এটা কি সবসময় হবে? না, এটা সবসময় হয় না, এটা সাধারণত হয়ে থাকে, এটা জেনারেলি হয়ে থাকে, মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে এটা হয়ে থাকে, ব্যতিক্রম অবশ্যই আছে। তাহলে ইলেকট্রন গেইন এনথালপিটা কি, এটা নিয়ে বিশদ আলোচনা দেবো না, আমি একদম হালকা ছুঁয়ে যাবো। ইলেকট্রন এনথালপিটা কি না, ইলেকট্রন এনথালপি যদি এই ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি হয় 5 ইলেকট্রন ভোল্ট এন্ড এটা পজিটিভ, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি যেটাকে আমরা লিখি ডেল্টা এইচ দিয়ে অথবা ডেল্টা এইচ ইজি দিয়ে, ঠিক আছে, ইজি ফর ইলেকট্রন গেইন এনথালপি, এইটা দিয়ে লিখে থাকি। অ্যাকচুয়ালি ওদের মধ্যে রিলেশনটা কি না, রিলেশনটা হচ্ছে যে ডেল্টা এইচ ইজি বা ডেল্টা এইচ এটা হয় মাইনাস অফ ইএ, অর্থাৎ এই ক্ষেত্রে ইলেকট্রন এনথালপি গেইন এনথালপি কিন্তু মাইনাস হবে। ইলেকট্রন অ্যাফিনিটি যেহেতু প্লাস, তাই ইলেকট্রন গেইন এনথালপিটা কিন্তু মাইনাস হবে। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করে যে ইলেকট্রন গেইন এনথালপি কত, সেটা -5 ইলেকট্রন ভোল্ট। প্রায় সেম কিন্তু একটু আলাদা, সামান্য আলাদা। তাহলে ব্যাপারটা কি, আরো কিছু হয় কি, সাপোজ দেখি এবার যদি আমি এই এক্স মাইনাস যে গ্যাসিয়াস অবস্থায় রয়েছে ওকে যদি আরো ইলেকট্রন দিই, তখন কি হবে, এবারই হয় সমস্যার ব্যাপার। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এই যে ও অলরেডি একটা ইলেকট্রন নিয়ে বসে আছে, তাহলে এর পরে যদি আমি ওকে ইলেকট্রন দিতে চাই, তাহলে কি ইলেকট্রন নেবে? ও এই অবস্থায় কি ইলেকট্রন নেবে? কারণ ও অলরেডি অ্যানায়ন, অলরেডি এর মধ্যে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে সেই মুহূর্তে কি ইলেকট্রন নেবে না, সেই মুহূর্তে কিন্তু ইলেকট্রন নিতে চাইবে না। কিন্তু আমি যদি ওকে জোর করে ইলেকট্রন দিতে চাই, তাহলে কিন্তু আমায় কিছু শক্তি দিতে হবে। তো যেহেতু সেই সময়, অর্থাৎ দেখি যদি আমি x2 মাইনাস করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমায় কিছু এনার্জি দিতে হবে, আমায় সাম অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে। তো সেই ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কিন্তু হবে নেগেটিভ, আর এটা কিন্তু অলওয়েজ, এটা সব সময় হবে। এরপরে যদি আরো করি x3 মাইনাসের জন্য, x4 মাইনাসের জন্য, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও সবসময় মাইনাসই হবে। ব্যাপারটা আশা করি বোঝা গেল যে ইলেকট্রন এনথালপি এন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রন অ্যাফিনিটি, এই দুটো কিছুটা সেম হলো, একটু আলাদা। হ্যাঁ ঠিক আছে। তো আরেকটু ভালো করে বলি, যে সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি ব্যাপারটা কি, আরেকবার বলছি যে একটা এক্স গ্যাসিয়াস একটা নিউট্রাল আইসোলেটেড অ্যাটম, ও যদি ইলেকট্রনকে দেখতে পায়, তাহলে ও কি করবে, ও এক্স মাইনাস হয়ে যাবে, আর তখন ও নিজে থেকে একটা অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে, যেটাকে আমরা বলবো EA1। আর এই EA1টা কিন্তু হবে অলওয়েজ পজিটিভ, না হচ্ছে অলওয়েজ বলা যাবে না, সাধারণত পজিটিভ হয় জেনারেলি। তাহলে এই ক্ষেত্রে যদি EA1টা পজিটিভ হয়, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি অর্থাৎ ডেল্টা এইচটা কি হবে, ডেল্টা এইচ কিন্তু নেগেটিভ হবে। এবার এরপরে যদি আমি এই এক্স মাইনাসকে আবার ইলেকট্রন দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু ও ইলেকট্রন নিতে চাইবে না, তখন কিন্তু বেশি ইলেকট্রন ঢোকাতে গেলে কিন্তু বিকর্ষণ হবে। তাই আমি যদি জোর করে ওকে ইলেকট্রন দিতে চাই,
তাহলে আমায় কিছু এনার্জি দিতে হবে, সেই অর্থাৎ x2 মাইনাস করতে গেলে আমায় কিছু এনার্জি দিতে হবে। তাই ওই যে এনার্জিটা, ওই যে ইলেকট্রন অ্যাফিনিটিটা, ওইটা কিন্তু হবে মাইনাস, এবং সেক্ষেত্রে ডেল্টা এইচটা কিন্তু হবে প্লাস। যদি সেম আমি এরকম x3 করতে যাই, তাহলে আবার ইয়েটাও আবার মাইনাস হবে। তাহলে এইভাবে কিন্তু পরিবর্তন হবে, আর সেই ক্ষেত্রেও কিন্তু ডেল্টা এইচটা প্লাস হবে, ও যেহেতু মাইনাস সেও প্লাস। তা আশা করি ইলেকট্রন অ্যাফিনিটিটা বোঝা যাচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি কি। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে যদি আমি একটা আইসোলেটেড একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুকে, নিউট্রাল গ্যাসীয় পরমাণুকে, যদি আমি ওর সর্ববৈশ্বিক কক্ষপথে একটা ইলেকট্রন প্রবেশ করার চিন্তা ভাবনা করি, যে ইলেকট্রন প্রবেশ করায়, তাহলে ইলেকট্রন প্রবেশ করালে কি হবে, ইলেকট্রন প্রবেশ করালে ও একটা অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে। যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি। বোঝা গেছে? এইবারে এই ইলেকট্রন অ্যাফিনিটি কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ইলেকট্রন অ্যাফিনিটি এটা কি কি বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে ফ্যাক্টরস on which electron affinity depends, দেখি একটা একটা করে। এক নম্বর কার উপর ডিপেন্ড করবে না, এক নম্বর ডিপেন্ড করবে অ্যাটমিক সাইজের উপর। একদম সোজা বিষয় এগুলো, একটুখানি ভালো করে শুনলে বোঝা যাবে কি করে ডিপেন্ড করছে। সাপোজ একটা অ্যাটম আর একটা, অর্থাৎ এর অ্যাটমিক সাইজটা কম, এর অ্যাটমিক সাইজটা বেশি। তো অ্যাটমিক সাইজ যদি কম হয় তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের খুব কাছেই রয়েছে, আর যেহেতু কাছে রয়েছে তাহলে ও ওকে আকর্ষণ করতে পারবে খুব তাড়াতাড়ি, মাঝখানে কোনো জায়গা নেই, কোনো গ্যাপ নেই, থাকলেও সেটা বড্ড কম। কিন্তু যদি এর ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে কি হবে না, এদের মধ্যে ডিস্টেন্সটা খুব বেশি, এদের মধ্যে যেহেতু ডিস্টেন্সটা খুব বেশি, তাহলে ও ওর আকর্ষণ করার যে ক্ষমতাটা সেটা অত্যন্ত কম হবে, ও ওকে সহজে ধরে রাখতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু অ্যাটমিক সাইজটা বড্ড ছোট, বড্ড কম, তাই ওদের মধ্যে ডিস্টেন্সটা বড্ড কম, আর ডিস্টেন্স যেহেতু কম তাই ওর কিন্তু ইলেকট্রনটাকে ধরে রাখার ক্ষমতাও বেশি হবে। অর্থাৎ অ্যাটমিক সাইজ, পরমাণুর আকার যত বাড়ছে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রন আসক্তি তত কিন্তু কমছে। ওকে, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটিটা আমরা বলতে পারি এটা অ্যাটমিক সাইজের কিন্তু ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাটমিক সাইজ। এটা ফার্স্ট একটা ফ্যাক্টর যার উপর একটা ইলেকট্রন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি ডিপেন্ড করছে। সেকেন্ড যদি বলি, সেকেন্ড ফ্যাক্টর কি না, সেকেন্ড ফ্যাক্টর আমাদের কি হবে, সেকেন্ড ফ্যাক্টর হবে নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ বলতে কি বোঝায় না, নিউক্লিয়ার চার্জ বলতে বোঝায় নিউক্লিয়াসের চার্জ। এবার নিউক্লিয়াসের চার্জ ব্যাপারটা কি না, নিউক্লিয়াসের চার্জ এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের নিউক্লিয়াসে কি কি থাকে না, নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। এবার যদি নিউট্রনের কথা ভাবি, ও তো আধানহীন, ওর কোনো আধান নেই, আর প্রোটন, প্রোটন কিন্তু পজিটিভ। তাহলে নিউক্লিয়ার চার্জ বলতে গেলে বেসিক্যালি পজিটিভ চার্জের কথাটা বলা হচ্ছে। এটা আসছে কিসের জন্য, যেটা কিন্তু আসছে প্রোটনের জন্য, বা প্রোটন করে আমরা অ্যাটমিক নাম্বার বলে থাকি, তাই নিউক্লিয়ার চার্জকে অনেক সময় জেড দিয়ে লেখা হয়ে থাকে। ওকে, এবার আমি ছবি দিয়ে বোঝাই আরেকবার। সাপোজ এখানে 3টে প্রোটন আছে, আর এখানে অনেকগুলো প্রোটন আছে। তাই প্রোটন কে এদের মধ্যে নর্মাল বেসিক, যে এদের মধ্যে কার ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বেশি, 3টে প্রোটন তার বেশি হবে নাকি এখানে যে এতগুলো প্রোটন আছে তার বেশি হবে? বড্ড কমন, বড্ড একদম বড্ড সোজা কোশ্চেন এটা, যে যেখানে যদি এখানে প্রোটন বেশি থাকে, প্রোটন বেশি থাকলে সে ইলেকট্রনকে বেশি টানতে পারবে, তার ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বেশি হবে।
অর্থাৎ নিউক্লিয়ার চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ইলেকট্রন এনথ্যালপি গেইন এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পাবে। অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু নিউক্লিয়ার চার্জ। অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে নিউক্লিয়ার চার্জের বাড়ার সাথে সাথে। যদি নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় তাহলে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটিও বৃদ্ধি পাবে। এবার 3 নাম্বার যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নাম্বার কি না, ইলেকট্রনিক কনফিগুরেশন, অর্থাৎ ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস করো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের হুনস প্রিন্সিপাল মনে আছে। না, হুন কি বলেছিল? হুন আমাদের বলেছিল যে সেই সব পরমাণুগুলোই শোষিত হবে যারা হয় অর্ধেক পূর্ণ অর্থাৎ হাফ ফিল্ড, অথবা যারা ফুল ফিল্ড। স্টেবল কারা হবে না, স্টেবল হবে আইদার যারা ফুল ফিল্ড অথবা যারা হাফ ফিল্ড। ফুল ফিল্ড বা হাফ ফিল্ড বলতে না, হাফ ফিল্ড মানে কার, যে হাফ ফিল্ড মানে হচ্ছে সাপোজ P3 D5 F7, ওর 14টা ইলেকট্রন থাকার কথা, এফে সেখানে 7টা থাকে। D তে 10টা থাকার কথা যদি 5টা থাকে, P-তে 6টা থাকার কথা যদি 3টে থাকে, তাহলে তারা হাফ ফিল্ড। আর ফুল ফিল্ড কারা, যদি P-তে 6টাই থাকে, D-তে 10টা থাকে, F-এ 14 থাকে। তো এরা হচ্ছে বড্ড স্টেবল। ব্যাপারটা হচ্ছে এই যে যদি পরমাণু স্টেবল হয়, যদি পরমাণু আগে থেকেই স্টেবিলিটি গেইন করে থাকে, যদি আগে থেকে সুস্থিত হয়, তাহলে ও কেন ইলেকট্রন নেবে? পরমাণু যদি আগে থেকে সুস্থিত হয় তাহলে তো ইলেকট্রন নেওয়ার কোনো দরকারই নেই। তাহলে যারা বেশি স্টেবল হবে অর্থাৎ এদের কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি প্রায় নেই বললেই চলে। অর্থাৎ ওরা ইলেকট্রন নিতে চাইবে না সহজে। কেন? কারণ ওদের অলরেডি ইলেকট্রন যতটুকু নেওয়া দরকার আইদার ততটুকু আছে, অথবা হাফ ফিল্ড হয়ে আছে, হয়ে ওরা সুস্থিত আছে। যদি সুস্থিত থাকে তাই ওরা কিন্তু সহজে ইলেকট্রন নিতে চাইবে না। আশা করি বোঝা গেল ব্যাপারটা। তাহলে ট্রেন্ড দেখি, যে ট্রেন্ড কি হবে ইলেকট্রন অ্যাফিনিটি অথবা ইলেকট্রন আসক্তির, অর্থাৎ পিরিয়ড বরাবর এবং গ্রুপ বরাবর। তাহলে এরই যে ট্রেন্ডস অন ইলেকট্রন অ্যাফিনিটি যে কি হবে না, 1 নম্বর ট্রেন্ড কি? 1 নম্বর ট্রেন্ড হচ্ছে আমাদের, আমি যাই যদি 1 নম্বর ট্রেন্ডের কথা বলি, যে অ্যালং দ্য পিরিয়ড বলি, লেফট টু রাইট। অ্যালং দ্য পিরিয়ড, যে অ্যালং দ্য পিরিয়ড ক্ষেত্রে কি হবে, যদি নর্মাল চিন্তা ভাবনা করি, অ্যালং দ্য পিরিয়ড যদি যাই তাহলে নিউক্লিয়ার চার্জ বাড়ে, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। সাপোজ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এভাবে যদি পরপর চেয়ে থাকি আমরা, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন ইত্যাদি যদি যাই, তাহলে আস্তে আস্তে পরমাণুর অ্যাটমিক নাম্বার বাড়ছে। অ্যাটমিক নাম্বার অর্থাৎ জেড বাড়ছে, ওর 3, ওর 4, ওর 5, ওর 6, ওর 7, ওর 8, ওর 9, ওর 10 বাড়তে থাকবে। তো প্রোটনের সংখ্যা বাড়লে নিউক্লিয়ার চার্জ বাড়বে, নিউক্লিয়ার চার্জ বাড়লে ওর ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতা কিন্তু বাড়বে। তাই যদি নিউক্লিয়ার চার্জ বাড়ে তাহলে আমরা কি বলবো, তাহলে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি সেটাও বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো পিরিয়ড টেবিলের যদি আমরা লেফট টু রাইট যাই, অর্থাৎ বাম দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি সাধারণত বাড়ার কথা। এবারে যদি অ্যালং দ্য গ্রুপ হয়, অ্যালং দ্য গ্রুপ মানে অ্যালং দ্য গ্রুপ অর্থাৎ যদি উপর থেকে নিচে আমরা আসি, অ্যালং দ্য গ্রুপ অর্থাৎ যদি আমরা উপর থেকে নিচে আসি, টপ টু বটম, সেক্ষেত্রে কি হবে ভালো করে দেখো। উপর থেকে যদি নিচে নামি তাহলে আস্তে আস্তে পরমাণুর আকার বৃদ্ধি পাবে না,
আর পরমাণুর আকার যদি বৃদ্ধি পাই যায় তাহলে ওর সর্ববহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন ধরে রাখার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে। কেন? যদি পরমাণুর আকার বেড়ে যাচ্ছে, মাঝে অনেক গ্যাপ সৃষ্টি হচ্ছে। তো এর জন্য কিন্তু যদি ওপর থেকে নিচে নামি, অর্থাৎ ওপর থেকে নিচে নামলে কিন্তু আমাদের ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি সেটা কিন্তু আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে দুটো মিলিয়ে বলি, পিরিয়ড অনুযায়ী গেলে অর্থাৎ লেফট টু রাইট গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। কিন্তু যদি ওপর থেকে নিচে যাই তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। সাধারণত এটাই হওয়ার কথা, কিন্তু আদৌ হয় কি দেখি, হয় নাকি, আদৌ হয় নাকি একটু দেখে। সাপোজ আমি পিরিয়ড 2 এর কথা বলছি। পিরিয়ড 2, পিরিয়ড 2 তে কারা কারা আছে না, পিরিয়ড 2 তে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। ভালো কথা। তো হিসাব মতো কি হওয়ার কথা, এর 3টে ইলেকট্রন, এর 4টে, এর 5টা, এর 6, 7, 8, 9, 10। তাহলে হিসাব মতো যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কিন্তু নিউক্লিয়ার চার্জ বাড়ছে। আর যেহেতু নিউক্লিয়ার চার্জ বাড়ছে তাহলে হিসাব মতো কি হওয়ার কথা, হিসাব মতো কিন্তু আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রনকে ইলেকট্রন আসক্তি সেটা বাড়ার কথা। কেন? যেহেতু নিউক্লিয়ার চার্জ বাড়ছে তাই ইলেকট্রন অ্যাফিনিটিও কি হবে, না ইলেকট্রন অ্যাফিনিটিও বাড়বে। সাধারণত এটা হওয়ার কথা। তার মানে লিথিয়ামের থেকে বেশি হবে বেরিলিয়ামের, তার থেকে বেশি বোরনের, তার থেকে বেশি কার্বন, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, দেন ফ্লোরিন, দেন নিয়ন। হওয়ার কথা, কিন্তু এটা কি হবে? একদমই না, এটা একেবারেই হয় না। কেন? রিজন কি? একটা রিজন আমরা বলতে পারি খুব ইজিলি, এটা কি নিয়ন। নিয়ন কি? নিয়ন একটা ইনার্ট গ্যাস, নোবেল মেটাল। ও তো অলরেডি স্থিত, ও তো অলরেডি স্থিত। নোবেল মেটাল নিষ্ক্রিয় গ্যাস, ওরা কিন্তু সহজে রিয়াকশন করতে চায় না। কেন? কারণ ওরা স্থিত। তাই ও কেন ইলেকট্রন নেবে? ও ইলেকট্রন নেবেই না। আমি যদি আরেকটু কনফিগারেশনটা ঠিকঠাক করে করি তাহলে দেখবে লিথিয়াম 3, মানে ওর কিন্তু 1s2 2s1, 1s2 2s2, 1s2 2s2 2p1, 1s2 2s2 2p2, 2p3, 2p4, 2p5 আরো 2p6। এবার হুন্ডের কথা অনুযায়ী কি হবে না, হুন্ড বলেছিল কি যদি 2p6 থাকে অর্থাৎ ও ফুলফিল, যেহেতু তাই ও কিন্তু স্টেবল খুব বেশি, তাহলে ও কিন্তু সহজে ইলেকট্রন নেবে না। তাহলে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা কিন্তু নিয়নের সব থেকে কম। এবার ভালো করে যদি দেখিস তাহলে দেখতে পাবো এই যে নাইট্রোজেন এবং বেরিলিয়াম, না বেরিলিয়াম 1s2 2s2, তাহলে ও কমপ্লিটলি ফিল্ড। আর নাইট্রোজেন 2p3 অর্ধেক পূর্ণ, তাহলে ও হাফ ফিল্ড। তাহলে এরা দুজন, এদেরও ইলেকট্রন, এরাও কিন্তু স্টেবল হয়ে আছে, তাহলে এদেরও কিন্তু ইলেকট্রন গেইন করার যে ক্ষমতা সেটা কিন্তু কম হবে। তাহলে নিয়নটা কি কারণে? কারণ ইনার্ট গ্যাস ও ফুলফিল। খালি নিয়ন না, তার সাথে যদি দেখি আমরা এখানে বেরিলিয়াম এবং নিয়ন, বেরিলিয়াম এবং নাইট্রোজেন এরাও কিন্তু স্টেবল হয়ে আছে। তাই এদেরও কিন্তু ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, আর ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বললে ভুল হবে, ইলেকট্রন গ্রহণের ক্ষমতা কিন্তু এদেরও কম। তাহলে এটা যদি আমি আরেকটু ভালো করে লিখি তাহলে হওয়া উচিত নিয়ন, তার থেকে নাইট্রোজেন, তারপর বেরিলিয়াম, এন্ড তারপর বাকি যারা রয়েছে অর্থাৎ লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, ফ্লোরিন। এটা হওয়া উচিত। কিন্তু এটা কি হবে? এটাও হবে না। এটাও কিন্তু ফাইনাল অ্যান্সার হলো না। আমরা এর থেকে এটা পেয়েছিলাম
কিন্তু এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার হলো না। কেন? এবার কেনটা বোঝার জন্য তাহলে আমাকে বুঝতে হবে ঝামেলাটা কার কার মধ্যে হয়। ঝামেলাটা লিথিয়াম আর বেরিলিয়াম। দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে যে লিথিয়ামের থেকে বেরিলিয়ামে কিন্তু ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বেশি। কিন্তু এখানে যদি আসি ইলেকট্রনিক কনফিগারেশনে, তাহলে ওর কনফিগারেশন হচ্ছে 1s1 1s2 2s1। ওকে যদি আমি একটা ইলেকট্রন দিতে পারি না, তাহলে ও কিন্তু হয়ে যাবে 1s2 2s2। ও কিন্তু কমপ্লিটলি ফিল্ড হয়ে যাবে। কিন্তু বেরিলিয়াম, সরি বেরিলিয়াম তো না, এটা বোরন হবে, সরি ভুল হয়ে গেছে, বোরন হবে, বেরিলিয়াম না বোরন। তো বোরনকে যদি, বোরনের হচ্ছে 1s2 2s2 2p1, বোরনকে যদি আমি একটা ইলেকট্রন দিই তাহলে কি হবে? তাহলে ওর হবে 1s2 2s2 2p2। তাহলে ও না হাফ ফিল্ড না ফুল ফিল্ড, ও কোনো ফিল্ডই না। কিন্তু লিথিয়াম, লিথিয়াম কিন্তু চাইবে একটা ইলেকট্রন নেওয়ার। ও যেই দেখবি ইলেকট্রন ও কিন্তু নিতে চাইবে। কেন? নিলেও 1s2 2s2 হয়ে যাবে, অর্থাৎ ও কমপ্লিটলি ফিল্ড হয়ে যাবে। তাই কি হবে এই ক্ষেত্রে? লিথিয়ামের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেরিলিয়ামের থেকে বেশি। তাই আমার ফাইনাল অ্যান্সারটা কি হবে? না, ফাইনাল অ্যান্সারটা হবে সব থেকে কম নিয়নের, তারপর নাইট্রোজেন, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, তারপর লিথিয়াম, এন্ড তারপর কার্বন, অক্সিজেন এবং ফ্লুরিন। তো আমাদের কিন্তু এটাই গেল ফাইনাল অ্যান্সার। ব্যাপারটা কিন্তু একটু ভাববার, কিন্তু একদম যে কঠিন তা কিন্তু নয়। আমি আবার বলছি প্রথম থেকে, নিয়ন যেহেতু ইনার্ট গ্যাস, নোবেল মেটাল, ওর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা একদমই নেই। কেন? কারণ ও অলরেডি সুস্থিত, আর ও অলরেডি ফুলফিল্ড হয়ে বসে আছে। ও কিন্তু ইলেকট্রন নেবেই না। ওর ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা প্রায় শূন্য বললেই চলে। এরপর যদি দেখি নাইট্রোজেন এবং বেরিলিয়ামের, নাইট্রোজেনের হচ্ছে হাফ ফিল্ড আর বেরিলিয়ামের হচ্ছে কমপ্লিটলি ফিল্ড, অর্থাৎ ফুল ফিল্ড। তাহলে ওরা কেন চাইবে আর ইলেকট্রন নিতে? ওরা স্টেবল আছে, তাই ওদেরও কিন্তু ইলেকট্রন নেওয়ার ক্ষমতাটা কম। তাই নিয়ন, তারপর নাইট্রোজেন, তারপর বেরিলিয়াম। এবার যদি লিথিয়াম আর বোরনের কথা বলি, তাহলে লিথিয়ামের 1s2 2s1 আর বোরনের 1s2 2s2 2p1। ঠিক আছে, 1s2 মানে ওর এসে অলরেডি দুখানা ইলেকট্রন ঢুকে বসে আছে। 2s1, 2s1 মানে একটা ঢুকেছে, তাহলে ও চাইবে আরেকটা ঢুকিয়ে এই এস, এই জায়গাটাকে পুরোপুরি ভর্তি করে দিতে। কিন্তু যদি বোরনের কথা বলি, বোরনের যে পি, সেই পি এর মাত্র একটা ভর্তি আগে থেকে। এবার ও যদি আরেকটাকেও ভর্তি করে, সেখানে বসা কি এখানে বসা, যেখানেই বসাক না কেন, তাহলে তো না হবে হাফ ফিল্ড না হবে ফুল ফিল্ড। তাই ওর থেকে কিন্তু ওর চাহিদা, অর্থাৎ বোরনের থেকে কিন্তু লিথিয়ামের চাহিদাটা বেশি ইলেকট্রনের উপর। তাই কিন্তু এখানে বোরনের থেকে লিথিয়ামকে আমি পরে রেখেছি। আর এটা কিন্তু এক্সপেরিমেন্টাল। এই টোটাল যে কথাটা বললাম, এই টোটাল কথাটাই কিন্তু এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, ওকে। এবার আশা করি বোঝা গেল। এবারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ছোটখাটো জিনিসপত্র দেখা যায়। আমি যদি পিরিয়ড টেবিল মান দিয়ে দেখি যে কার ইলেকট্রন অ্যাফিনিটি কত, যদি কোনো মানে যদি টেবিল পাই এবং সেই টেবিল যদি আমরা দেখতে পাই, তাহলে অনেক কিছু দেখতে পাবো। কি, সাপোজ আমি যদি গ্রুপ 17 কথা বলি, কারা কারা আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এন্ড অ্যাস্টেটিন। কারা কারা? না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, এদের নিয়ে কথা বলছি। যদি বিন্যাসকরণ করি ইলেকট্রন কনফিগারেশন, তাহলে কি হবে? 1s2 2s2 2p5 ওর 1s2 2s2 2p6 3s2, এভাবে করতে করতে 3p5 4p5 5p5। মনে আছে আশা করি যে ফ্লুরিন, ফ্লুরিন ওর কিন্তু ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, অর্থাৎ ওর ইলেকট্রন নেগেটিভিটি বড্ড বেশি। পরীক্ষায় কোশ্চেন যেরকম দেয় যে ফ্লুরিনের ইলেকট্রন নেগেটিভিটি সব থেকে বেশি, কিন্তু ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি। কেন? অবাক।
যে ফ্লুরিনের ইলেকট্রন নেগেটিভিটি অর্থাৎ ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, তা সত্ত্বেও ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেশি, অর্থাৎ ওর ফ্লুরিনের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা বেশি, সব থেকে বেশি। বাট ওর অ্যাট্রাক্ট না, ওর একসেপ্ট করার ক্ষমতা বেশি। কেন? যদি বলি কেন, যদি মান দেখেন ইলেকট্রন এনথালপির মান, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। যে এগুলো মুখস্থ একদমই করতে হবে না, এগুলো দেখতে পাওয়া যায় লেখা 328, এগুলো আমাদের লাগে না, এগুলো হচ্ছে একটু বাইরের আলোচনা। এবার ওর ব্যাপার মিরাকেল হয়ে যায়, ওর হয়ে যায় প্রায় -349। কিন্তু এদের না, এদের ক্ষেত্রে কিন্তু আরো কম, -325, ওর আরো কম, ওরটা হচ্ছে প্রায় মোটামুটি -295। তো এর খুব বেশি। কেন? কারণটা কি? কারণটা হলো দাদা এদের তো সবারই P5, তাহলে এদের সবারই ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়বে। হ্যাঁ বাড়বে, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা থাকবে। কেন? ইলেকট্রন গ্রহণ করলে ওরা 2p6 হয়ে যাবে, 3p6 হবে, 4p6 হবে, 5p6 হবে। খুব ভালো কথা, অর্থাৎ ওরা স্টেবল হবে। তো স্টেবল পাওয়ার জন্য তো ইলেকট্রন চাইবেই। তাহলে কেন ওর ইলেকট্রন অ্যাট্রাক্ট করার ক্ষমতা বেশি বাট নেওয়ার ক্ষমতা কম, আর ওর ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেশি, অ্যাট্রাক্ট করার ক্ষমতা ওর থেকেও কম। অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটি বেশি, অ্যাফিনিটি কম। ওর ইলেকট্রন নেগেটিভিটি কম বাট অ্যাফিনিটি বেশি। কেন? তার কারণটা হলো, হ্যাঁ ঠিক কথা, যে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাট্রাক্ট করার ক্ষমতা বেশি, কারণ ওর 2p5, ওর 2p6 হলে ও কিন্তু ইলেকট্রনকে ওর কাছে নিশ্চিত হবে। কিন্তু সমস্যা হলো ফ্লুরিনের তো ছোট সাইজ, ওর অ্যাটমিক সাইজ তো বড্ড ছোট। ওর ইলেকট্রন নেওয়ার ক্ষমতা থাকলেও ইলেকট্রনকে ঘরের মধ্যে জায়গা দেওয়ার কোনো রকম জায়গা নেই। ইলেকট্রনকে রাখবো কোথায়? ইলেকট্রনকে রাখার জায়গা নেই ওর ঘরে। এর জন্য কি হয়? এর জন্য যদি ইলেকট্রন নেয়, তাহলে ইলেকট্রন বিকর্ষণ হতে থাকে। কেন? কারণ ওর জায়গা নেই। অ্যাকচুয়ালি জায়গা, সাইজ অফ 2p, ওর সাইজটা কিন্তু অনেক ছোট 3p থেকে। আর যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিনেরও একটা চাহিদা ইলেকট্রনের, কিন্তু ওর খালি চাহিদা নেই হবে না, ওর বাড়িতে জায়গাও আছে। কিন্তু জায়গা আছে, ইলেকট্রনকে রাখতে পারবে, কিন্তু ও রাখতে পারবে না, কারণ ওর জায়গা নেই। তাই ওর চাহিদা থাকলেও ও চাহিদা মেটাতে পারে না, কিন্তু ওর চাহিদা আছে, ওর চাহিদাটাকে মিটিয়েও দেয়। তাহলে এগুলো হবে না কেন? এগুলোর ক্ষেত্রে কমে যাচ্ছে কেন? এগুলোর ক্ষেত্রে কমে যাচ্ছে, তার কারণ কি? তার কারণ হলো সেল বাড়ছে। আর যদি সেল বেড়ে যায়, যদি সেল বাড়তে থাকে ওপর থেকে নিচে নামলে, তাহলে দূরত্ব বাড়বে আকর্ষণ করার, আকর্ষণের মাঝে দূরত্বটা আছে, দূরত্বটা বাড়লে তো ইলেকট্রন অ্যাফিনিটি কমতে থাকবে, তাই আবার কমতে শুরু করে দিয়েছে। আশা করি বোঝা গেল যে ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ব্যাপারটা কি ধরনের। যে ফ্লুরিনের যা ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে কিন্তু রাখার জায়গা নেই, বাট ক্লোরিনের ক্ষমতাও আছে এবং রাখারও জায়গা আছে। তাই ক্লোরিনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিটা কম হলেও ইলেকট্রন অ্যাফিনিটিটা অনেকটা বেশি, যেখানে ফ্লুরিনের ইলেকট্রন নেগেটিভিটিটা বেশি বাট ইলেকট্রন অ্যাফিনিটিটা কম। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এবার যদি কনক্লুশন বলা হয়, এই ইলেকট্রন নেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি গুলিয়ে যাচ্ছে, তাহলে একটা পার্থক্য করে দিই, যে ইলেকট্রন নেগেটিভিটি এবং ইলেকট্রন অ্যাফিনিটি এর মধ্যে পার্থক্যটা কি? খুব বেসিক পার্থক্য বলবো, কঠিন না একদম। ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি, একদম বেসিক পার্থক্য। সবার মধ্যে সবার প্রথমে বলি যে কার কার মধ্যে হয় এটা, ইলেকট্রোনেগেটিভিটি কার থাকে। আশা করি মনে আছে, আগের ভিডিও তো আছে, যে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু তাদের হবে যারা অলরেডি কোথায় আছে, যারা অলরেডি কোভ্যালেন্ট বন্ডে আছে, অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর ধর্ম এটা। এখানে সমযোজী বন্ধনটা হয় কি করে? সমযোজী বন্ধনটা ইলেকট্রন শেয়ার করে, HCl দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম
আগের ভিডিওতে, ঠিক আছে। বাট ইলেকট্রন অ্যাফিনিটি কার ধর্ম? ওটা বিচ্ছিন্ন পরমাণুর ধর্ম, একটা আইসোলেটেড পরমাণু, তারই ধর্ম হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এটা একটা পার্থক্য বলে দেওয়া যায়। আর কি, যে ইলেকট্রোনেগেটিভিটি এটা কিন্তু কোনো একক নেই, ওর কিন্তু কোনো একক নেই, আমরা কিন্তু ওকে তুলনা করে বোঝাই যে এর বেশি তো এর কম, তো ওর একটা রিলেটিভ ভ্যালু। কিন্তু যদি ওকে বলি যে ওর একক আছে, কি কি একক? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম অথবা কিলোজুল পার মোল একক আছে, সো কিন্তু একটা অ্যাবসলিউট ভ্যালু। আর যদি বলি, আর খুব বেসিক, এটাও বেসিক, যে ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা, আকর্ষণ করার ক্ষমতা। বাট ইলেকট্রন এফিনিটি কি? ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার কথা। ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে অ্যানায়ন হয়ে যাবে, সেই মুহূর্তে যে এনার্জিটা ছাড়ে সেটাই কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্ষমতা, গ্রহণের ক্ষমতা, বাট ওটা অ্যাট্রাক্ট করার প্রবণতা, আকর্ষণ করার প্রবণতা। তাহলে এই হলো ইলেকট্রোনেগেটিভিটি এবং ইলেকট্রন অ্যাফিনিটির পার্থক্য, বেসিক পার্থক্য। এছাড়া আরো পার্থক্য হয়, সেই পার্থক্য আমাদের এই মুহূর্তে জানতে লাগবে না ক্লাস 10 এর জন্য। এরপরে যদি আমরা ক্লাস 11-এ কেমিস্ট্রি নিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 11, 12 এবং ফার্দার আমাদের লাগবে। তো এই অবধি আগের ভিডিওতে ইলেকট্রোনেগেটিভিটি বুঝেছিলাম, আর একটাই থাকে ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তি, সেটা বুঝিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা বোঝা গেল। ওকে, থ্যাংক ইউ।